কানাডার নতুন ইমিগ্রেশন আইন, যেটি বিল C-12 নামে সবচেয়ে বেশি পরিচিত, কার্যকর হবার পর কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সম্ভাব্য যারা এই আইনে ক্ষতিগ্রস্ত হবেন, মানে অ্যাসাইলাম পাওয়ার অনুপযুক্ত হিসাবে বিবেচিত হবেন, তাদের কাছে চিঠি পাঠাতে শুরু করেছে। এই চিঠিতে বাড়তি কিছু তথ্য চাওয়া হয়েছে এবং বলা হয়েছে আগামী 17 এপ্রিলের মধ্যে এই তথ্যগুলো ইমিগ্রেশন ডিপার্টমেন্টের হাতে পৌঁছতে হবে। 17 এপ্রিলের মধ্যে যদি তথ্যগুলো ইমিগ্রেশন ডিপার্টমেন্টের হাতে না পৌঁছে, তাহলে অ্যাসাইলাম আবেদনে যেসব তথ্য উপাত্ত উল্লেখ করা আছে তার ভিত্তিতেই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে এবং যাদেরকে অনুপযোগী বিবেচনা করা হবে বা অ্যাসাইলাম আবেদনের জন্য মানে যাদের যোগ্যতা কভার করবে না, তাদেরকে ডিপোর্টেশনের আদেশ দেওয়া হবে, এমন কথাই এই চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের তথ্য অনুসারে এখন পর্যন্ত মানে 31 জানুয়ারি 2026 সাল পর্যন্ত তারা একটা হিসাব করেছে যে প্রায় 30,000 অ্যাসাইলাম আবেদনকারী এই আইনে এফেক্টেড হবেন বা ক্ষতিগ্রস্ত হবেন এবং এই পর্যায়ে তারা প্রায় 30,000 লোকে অ্যাসাইলাম আবেদনকারীর কাছে এই চিঠি পাঠাতে শুরু করেছে। ইতিমধ্যে অনেকেই চিঠি পেয়েও গেছেন এবং এটি নিয়ে গ্লোব অ্যান্ড মেল দু একদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করেছে। দর্শক, আমি গ্লোব অ্যান্ড মেলের রিপোর্টটি প্লাস আমার ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে পাওয়া কিছু তথ্য, এই সব কিছু মিলেই আমি কিছু তথ্যপত্র আপনাদের সামনে উপস্থাপন করব। আমি এই ভিডিওটি রেকর্ড করছি, এখন হচ্ছে 5ই মে রাতের বেলা। যারা যখনই দেখেন না কেন ভিডিওটি বা যখনই আমার এই আলোচনাটি শোনেন না কেন, এই তারিখটি বিবেচনায় রাখলে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হবে না। দর্শক, আপনারা জানেন যে গত 27 মার্চ যে নতুন মানে বিল C-12 যেটি আইনে কার্যকর হয়েছে, সেখানে বলা হয়েছে যে জুন 24, 2020-এর পরে যারা কানাডায় এসেছেন তাদের জন্য অ্যাসাইলাম আবেদনের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে কানাডায় প্রবেশের পর 1 বছরের মধ্যেই তাকে অ্যাসাইলাম আবেদন করতে হবে। যদি 1 বছরের মধ্যে অ্যাসাইলাম আবেদন না করে, তাহলে তার সেই আবেদনটি বিবেচনার জন্য বা শুনানির জন্য রিফিউজি বোর্ডে পাঠানো হবে না। 27 মার্চ এটি আইনে পরিণত হলেও এর কার্যকারিতা ধরা হয়েছে একটু পেছন থেকে, জুন 3, 2025। সো এই সময়ের মধ্যে যারা কানাডায় এসেছেন এবং 1 বছরের মধ্যে অ্যাসাইলাম আবেদন করেননি, 1 বছরের বেশি সময় পার করে তারপরে অ্যাসাইলাম আবেদন করেছেন, তারা এই আইনে এফেক্টেড হবেন। গ্লোব অ্যান্ড মেইল তার রিপোর্টে যে তথ্যটি উল্লেখ করেছে, তারা কথা বলেছেন ইমিগ্রেশন মিনিস্টার এর যে মুখপাত্র তাওয়াস আইথ, তার সঙ্গে কথা বলেছেন এবং ইমিগ্রেশন মিনিস্টারের মুখপাত্র তিনি বলেছেন যে তারা আসলে একটি প্রসিডিউরাল ফেয়ারনেস চিঠি পাঠাতে শুরু করেছেন সম্ভাব্য যারা নতুন আইনে অ্যাসাইলাম আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন না বলে তারা মনে করছেন, ডিপার্টমেন্ট মনে করছেন, তাদের কাছে এই চিঠি পাঠানো শুরু হয়েছে এবং সেটি পাঠানো শুরু হয়েছে আসলে 27 মার্চ থেকে। এবং যারা এই চিঠি পেয়েছেন সেই চিঠির তে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে, যে তথ্য আমরা জানতে পেরেছি, সেখানে বলা হয়েছে যে এই চিঠিটি পাঠানো হচ্ছে তাদেরকে যে গভর্নমেন্টের যে রিডিটারমিনেশন অফ ইনএলিজিবিলিটি, অর্থাৎ অ্যাসাইলাম আবেদনের অযোগ্যতা সরকার যে রিডিফাইন করেছে, নতুন করে নির্ধারণ করেছে, সেই তথ্যটি তাদেরকে জানানো হয়েছে যে জুন 24, 2020-এর পরে যারা কানাডা এসেছে তাদেরকে 1 বছরের মধ্যেই অ্যাসাইলাম আবেদন করতে হবে। যারা অ্যাসাইলাম আবেদন এই সময়ের মধ্যে করবেন না বা করেননি, তাদের আবেদনপত্রটি শুনানির জন্য রিফিউজি বোর্ডে পাঠানো হবে না। এই তথ্যগুলি সেখানে নতুন করে উল্লেখ করা হয়েছে এবং সেখানে যাকে চিঠিটি পাঠানো হয়েছে তিনি কানাডায় কত তারিখে প্রবেশ করেছেন এবং কত তারিখে অ্যাসাইলাম আবেদন জমা দিয়েছেন, এই দুটি তারিখ উল্লেখ করে তার কাছে আরও বাড়তি কিছু তথ্য চাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে 17 এপ্রিলের মধ্যে এই ইনফরমেশনগুলো তাদেরকে জমা দিতে হবে। আর না হলে ফাইলে থাকা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি ডিপোর্টেশন অর্ডার পেতেও পারেন। ইমিগ্রেশন মিনিস্টারের যে মুখপাত্র তিনি বলেছেন যে, আমি নাম্বারটা আগেও বলেছি, যে তথ্যটি আসলে তিনি ডিসক্লোজ করেছেন যে 31 জানুয়ারি 2026 পর্যন্ত প্রায় 30,000 আবেদনকারী, অ্যাসাইলাম আবেদনকারীকে তারা চিহ্নিত করেছেন যারা এই আইনের আওতায় ক্ষতিগ্রস্ত হবেন। তার মানে হচ্ছে যে তারা আরও একবার একটা সুযোগ দিচ্ছে যে আপনার নতুন কোনো তথ্য আছে কিনা, যাতে ফাইলে থাকা যে তথ্য সেই তথ্যের সঙ্গে তথ্যটি মিলিয়ে নতুন করে আরেকটা পুনর্বিবেচনা দেওয়া যায়। কিন্তু মূল যে পয়েন্টটি সেটি হচ্ছে যে আপনি 20 জানুয়ারি 2020-এর
24 জুনের পরে যদি এসে থাকেন এবং 1 বছরের মধ্যে আবেদন না করে থাকেন, তাহলে আপনার আবেদনটি হিয়ারিংয়ের জন্য রিফিউজি বোর্ডের কাছে পাঠানো হবে না, অর্থাৎ আপনার অ্যাসাইলাম আবেদন ডিক্লাইন বলে বিবেচিত হবে। অবশ্য এর আগে ইমিগ্রেশন মিনিস্টার তিনি আলাদা করে বলেছিলেন যে যারা ক্ষতিগ্রস্ত হবে, মানে যাদেরকে ডিপোর্টেশনের আদেশ দেওয়া হবে, তাদেরকে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের একটা সুযোগ দেওয়া হবে। প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট হচ্ছে আবার নতুন করে আরেকটা আবেদন করা, তার তথ্যপত্র উপস্থাপন করা, আরেকটি প্রক্রিয়া। ফলে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের আবেদন যখন করা হয় তখন তাকে রাইট ওয়েতে ডিপোর্ট করে দেওয়া হয় না, কারণ সেইটি সিদ্ধান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়। তবে আইনজীবীরা মনে করছেন, অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে এখন রিফিউজি বোর্ডের সামনে অ্যাসাইলাম আবেদনের অ্যাপ্লিকেশন টাল হয়ে পড়ে আছে, মানে ব্যাকলগ হয়ে আছে, যে অসংখ্য প্রায় 2 বছর লেগে যাচ্ছে একটা হিয়ারিং হতে। কিন্তু নতুন এই আইনের ফলে যখন প্রত্যেককে এই মানে তাদের আবেদন বাতিল করা হয়েছে বা অ্যাসাইলাম আবেদন হিয়ারিংয়ের জন্য নেওয়া হবে না কিংবা ডিপোর্টেশনের অর্ডার দেওয়া হবে, তখন নতুন করে দেখা যাবে যে প্রায় যে জুডিশিয়াল রিভিউর জন্য যারা আদালতে যাবেন সেখানে আবার আরেকটা ব্যাকলগ তৈরি হবে। তো ওইসব বিষয়গুলো নিয়ে আমি সামনে আবার আলাদা করে আলোচনা করব। আজকে আমি শুধু এই তথ্যগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম যে বিল C-12 আইনে পরিণত হবার পর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট 30,000 আবেদনকারীকে চিহ্নিত করেছে প্রাথমিকভাবে। 31 জানুয়ারি 2026 পর্যন্ত যেসব আবেদন জমা হয়েছে তার ভিত্তিতে যাদেরকে চিঠি পাঠানো হচ্ছে, এবং যাদের আবেদনপত্র অ্যাসাইলামের আবেদন ইমিগ্রেশন থেকে রিফিউজি বোর্ডে পাঠানো হয়েছিল হিয়ারিংয়ের জন্য, এমন অনেকেও এই চিঠি পাচ্ছেন। কারণ ওই যে নতুন করে যে ইনএলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটারমিন করা হয়েছে, যে আসার 1 বছর পরে অ্যাসাইলাম আবেদন করেছেন, এরকম আবেদনকারী যারা আছেন তাদের রিফিউজি বোর্ডে হিয়ারিংয়ের অপেক্ষায় থাকা আবেদনকারীদেরকেও চিঠি পাঠানো হচ্ছে। সো আপনারা যারা চিঠি পাননি এখনও বা মনে করেন যে এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনারা পড়ে গেছেন বা পড়তে পারেন, তারা চিঠির জন্য অপেক্ষা করতে পারেন বা খোঁজ করতে পারেন যে আপনার চিঠিটি আসলো কিনা। চিঠি এলে অবশ্যই যত দ্রুত সম্ভব চিঠির জবাব দেবেন এবং আপনার আইনজীবীর সঙ্গে চিঠির বিষয়টি নিয়ে কথা বলতে পারেন। এবং আমি বিশ্বাস করি যে আপনারা নিশ্চয়ই কোনো লাইসেন্স ইমিগ্রেশন লয়ার কিংবা ইমিগ্রেশন কনসালটেন্টের মাধ্যমেই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, বা এই বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে তাহলে আপনারা হয়তো তাদের কাছেই যাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।